সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের পরিবারের সকলে সুস্থ এবং ভালো আছে। সেই সাথে তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমাদের পড়াশোনা সঠিক ও সুন্দরভাবে করে যাচ্ছ এই প্রত্যাশা রাখি। এবং এই বৈশ্বিক মহামারীতে, এই প্যান্ডামিক যে পরিস্থিতি চলছে আমাদের এখন, এর মধ্যেও সকলেই যেভাবে সুস্থ এবং ভালো থাকতে পারে সেই প্রত্যাশায় বর্তমান সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রেখেছে, কিন্তু শিক্ষার্থীরা যেন পিছিয়ে না যায়, পড়ালেখার যেন তারা অগ্রগামী থাকে, ত্বরান্বিত থাকে, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশন, সংসদ টেলিভিশনে বিভিন্ন শিক্ষা পাঠদান কার্যক্রম চলছে। সেই সাথে সাথে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস কার্যক্রম নিয়মিতভাবে পাঠদান কার্যক্রম চলছে। আশা করি তোমরাও তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে নিজেদের পড়াশোনাকে বাসায় বসে থেকে মনোযোগ সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং পরীক্ষার জন্য নিজেদেরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রস্তুত করেছ। আসো আমরা আজকে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের নবম অধ্যায়ের ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এই অধ্যায়ের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম দিন ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতি পর্যন্ত শেষ করেছিলাম। এখন ব্যাংকিং ব্যবসায়ের যে শ্রেণীবিভাগ, ব্যাংকের শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাস এর অংশ কাজ আলোচনা বাকি আছে আমাদের। এই অধ্যায়টুকু যদি এখানে আলোচনা করা শেষ হয়, তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবে এবং এই অধ্যায় থেকে যে নিয়মিত প্রশ্ন আসে তা তোমরা সঠিক উত্তর প্রদান করতে পারবে বলে প্রত্যাশা রাখি এবং আশা করি। ব্যাংকের শ্রেণীবিন্যাস দেখো, কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসাকে নিম্নলিখিতভাবে 9 ভাগে ভাগ করা যায়। ব্যাংকগুলোকে কাঠামো ভিত্তিক, মালিকানা ভিত্তিক, গঠন ভিত্তিক, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে ব্যাংকের শ্রেণীবিভাগকে 9 ভাগে ভাগ করা যায়। আমি ভাগগুলো বলছি। তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠায় সুন্দরভাবে আছে। লেকচারের পাশাপাশি যদি তোমাদের বই দেখো তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যা বইটি ভালোভাবে পড়ো এবং শোনো, তাহলে দেখবে তোমাদের সমস্ত বিষয় একেবারে বোধগম্য হয়ে যাবে, সহজবোধ্য হবে। শ্রেণীবিন্যাসগুলো হলো কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীকরণ, ব্যবসায়ের সংগঠন ভিত্তিক শ্রেণীকরণ, মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ, অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণ, নিবন্ধন ভিত্তিক শ্রেণীকরণ, বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ, নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক। তাহলে ব্যাংকগুলোকে আমরা কয় ভাগে ভাগ করা হয়েছে? 9 ভাগে। কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ, কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ, মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ, অঞ্চল ভিত্তিক শ্রেণীবিভাগ, নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগ, বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ এবং নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীবিভাগ ও ধর্মীয় দৃষ্টিকোণের ভিত্তিক ব্যাংক। আমরা আলোচনা করি এখন এই যে 9 ভাগে ব্যাংকের শ্রেণীবিভাগ করা হয়েছে, এর ভিতরেও কিছু ভাগ রয়েছে। কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। একক ব্যাংক, শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তাকে একক ব্যাংক বলে।
যখন কোনো একটি নির্দিষ্ট স্থানে শুধুমাত্র ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় একক ব্যাংক। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না এবং এ ব্যাংকের কার্যাবলী শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই। শাখা ব্যাংকিং এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনে অভ্যন্তরে এবং দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তাকে শাখা ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাংকিং বলে। এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনে এবং দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলীকে সম্পাদন করে তাকে শাখা ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাংকিং বলে। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না, যেমন সাভারে আছে, ঢাকাতে আছে, ঢাকার কুমিল্লায় আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, সিলেট আছে, সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা আছে। এগুলো আলাদা কোনো সত্তা নেই। শাখা ব্যাংকের আলাদা কোনো সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলী সম্পাদন করে থাকে, যেমন জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড। এই সমস্ত ব্যাংকগুলো কী করে, একটা প্রধান কার্যালয়ের অধীনে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, জনবহুল এলাকায় আর্থিক লেনদেনের ব্যবসা অর্থাৎ ব্যাংকিং কার্যক্রম চালনা করে। চেইন ব্যাংকিং যৌথ মালিকানায় গঠিত হলেও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন ও নিয়ন্ত্রণ করে থাকে তখন এরূপ ব্যাংক ব্যবস্থাকে চেইন ব্যাংকিং ব্যবসা বলে। যখন যৌথ মালিকানায় একের অধিক ব্যক্তি মিলেও একটা ব্যাংক তৈরি করতে পারে, আবার যৌথ যে কোম্পানি ব্যবসা আছে সেই মালিকানায় যদি গঠিত হয় নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যদি সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন ও নিয়ন্ত্রণ করে তখন এরূপ যদি ব্যবস্থা থাকে তাকে চেইন ব্যাংকিং বলে। চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। চেইন ব্যাংকিংয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। গ্রুপ ব্যাংকিং যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানি 3, 4, 5টা ব্যাংক একত্রিত হয়ে কোনো একজনের অধীনে নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংক বলে। একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে, ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ বা সাবসিডারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশে এই জাতীয় কোনো ব্যাংক এখনও নেই। তারপরে তোমার খ নম্বর কার্যভিত্তিক শ্রেণীকরণ। প্রথমে গেল তোমার কাঠামো ভিত্তিক, এখন হলো কার্যভিত্তিক। কার্যভিত্তিক শ্রেণীকরণের মধ্যে আছে তোমার দেখো, এক কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের মুরব্বী, পরিচালক এবং নিয়ন্ত্রক। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। গোটা ব্যাংকিং ব্যবস্থার এটা প্রাণকেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই গঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যটা কি? যেন মুদ্রা বাজারকে সুসংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে সে পরিচালনা করতে পারে এবং সমস্ত ব্যাংকগুলো যেন ব্যাংকিং কার্যাবলী সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেটা দেখাশোনা করা। সাধারণত মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা, যে কোনো ব্যাংক ইচ্ছা করে যেন অধিক হারে ঋণ দিতে না পারে সেটা ব্যবস্থা, অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের ক্ষমতা ও দায়িত্বে ঋণ নিয়ন্ত্রণের যে বিশেষ ক্ষমতা ও দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত থাকে। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানে ব্যাংক অফ জাপান,
কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যরত রয়েছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো কি? নোট ও মুদ্রা প্রচলন করা, অর্থবাজার অর্থাৎ মুদ্রা বাজারকে সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এবং দেশের অর্থ সরবরাহে অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রা বাজারকে স্থিতিশীল রাখা। 2. বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ এবং সে আমানত হতে ঋণ প্রদান কাজে প্রতিষ্ঠিত ব্যাংকগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। যেমন যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, আল আরাফা ব্যাংক। এগুলো কি করে? মুনাফা অর্জনের উদ্দেশ্যেই জনগণের সঞ্চিত অর্থগুলো আমানত হিসাবে সে গ্রহণ করে এবং সে আমানত হতে অন্যদেরকে ঋণ প্রদানের মাধ্যমে যে আর্থিক কার্যাবলী সম্পাদন করে, এগুলোকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। কৃষি ব্যাংক কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে কৃষি ব্যাংক বলে। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এগুলো কি বলা হয়? বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমাদের কৃষি উন্নয়নে অনেকখানি নির্ভর করে বাংলাদেশ কৃষি ব্যাংকের দক্ষতার উপর। কৃষি উন্নয়ন কীরকম হবে তা কৃষি ব্যাংকের দক্ষতার উপরে নির্ভর করে থাকে। শিল্প ব্যাংক দেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে। অর্থাৎ শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে দেশে তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বিডিবিএল সংক্ষেপে বিডিবিএল হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশে এই ধরনের একটি ব্যাংক। এই ব্যাংকটি প্রথমে ছিল না, এটিকে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, শিল্প ব্যাংক, এই দুই ব্যাংকের সমন্বয়ে বিডিবিএল তৈরি হয়। বর্তমানে এটি শিল্পের সম্প্রসারণের জন্য, শিল্প উন্নয়নের জন্য ব্যাংকিং কার্যগুলি সম্পাদন করে থাকে এবং বড় বড় শিল্প কারখানার বৃহদায়তন প্রতিষ্ঠানের সময় তারা ঋণ সরবরাহ করে, পরামর্শ দিয়ে কাজ করে থাকে। বিনিময় ব্যাংক বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে। অর্থাৎ আমার দেশের সাথে অন্য দেশের যে লেনদেনগুলো সম্পাদন হয় সেগুলো লেনদেনের নিষ্পত্তি করা, বৈদেশিক মুদ্রার বিনিময় করা, আমার দেশের টাকা অন্য দেশের ডলার, রিয়েল, রুপি মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে। বৈদেশিক মুদ্রা বিনিময়, রপ্তানি ইত্যাদি এ ব্যাংকের কাজ। বিনিয়োগ ব্যাংক নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, ব্রিজ ফিন্যান্স, ডিবেঞ্চার ফিন্যান্স সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যাদি সম্পাদন করে থাকে। বিনিয়োগ ব্যাংকগুলো যেমন বাংলাদেশে অলরেডি এটা আছে, বিনিয়োগ ব্যাংক আছে, সরকারি তত্ত্বাবধানে চলে। এটি যখন কোনো বৃহদায়তন প্রতিষ্ঠান অর্থবাজারে শেয়ার বিক্রি করতে চায়, শেয়ার মার্কেটে অর্থবাজার আসতে চায় শেয়ার বিক্রয়ের জন্য, শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করবে, সেই সময় এই বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ ব্যাংকগুলো অবলেখকের দায়িত্ব পালন করে, প্রয়োজনে সে ঋণ প্রদান করে। আবার এই যে বলা হয়েছে ব্রিজ ফাইন্যান্স, এগুলো শেয়ার মার্কেটে অর্থবাজারের সাথে জড়িত। অর্থাৎ তোমার যে দীর্ঘমেয়াদী টাকা লাগতে পারে, স্বল্পমেয়াদী টাকা লাগতে পারে, অথবা অল্প কিছু দিনের জন্য টাকা লাগতে পারে, এই সমস্ত ফাইন্যান্সগুলো বিনিয়োগ ব্যাংক করে থাকে। এগুলোর যে ব্রিজ ফাইন্যান্স বা ডিবেঞ্চার ফাইন্যান্স হলো ঋণ, দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা। সঞ্চয়ী ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ ও মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয়ে উৎসাহিত করে তোলাই এ ধরনের ব্যাংকের উদ্দেশ্য। তো এই ধরনের ব্যাংকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তোমার বা আমাদের যাদের যে সঞ্চিত অর্থ মাস শেষে থাকে, সেই সঞ্চিত অর্থগুলোকে তারা আমানত হিসেবে গ্রহণ করবে এবং সেই আমানতের বিপরীতে সে আমাদেরকে
ব্যাংকগুলো কী করবে, মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে আমাদেরকে সঞ্চয়ে উৎসাহিত উদ্বুদ্ধ করে থাকে। আর এটাই এই সঞ্চয় ব্যাংকের উদ্দেশ্য। যে কোনো সময় এ ধরনের ব্যাংকে টাকা জমা এবং অর্থ উত্তোলনের সুযোগ বা অন্যান্য নিয়মে এই ব্যাংকের সঞ্চয় পরিচালিত হয়। বন্ধকি ব্যাংক, ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদে যে ব্যাংক ঋণ প্রদান করে তাকে বন্ধকি ব্যাংক বলে। অর্থাৎ কোনো সম্পত্তি জমা রাখার বিপরীতে যখন কোনো ব্যাংক আমাদেরকে ঋণ প্রদান করে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, যেহেতু আমি কোনো কিছু জমা রাখছি, বন্ধক রাখতেছি, অর্থাৎ আমাকে অবশ্যই ওই প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করবে। কোনো কিছু জামানতের বিপরীতে যখন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়, তা ওই সমস্ত কার্যাবলী যারা সম্পাদন করে তাকে বলা হয় বন্ধকি ব্যাংক। পরিবহন ব্যাংক, পরিবহন শিল্পের উন্নয়নের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে পরিবহন ব্যাংক বলা হয়। এ ব্যাংক যানবাহন নির্মাণ, যন্ত্রাংশ আমদানি, আধুনিকীকরণ, খুচরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ সরবরাহ করে থাকে। বাংলাদেশে কার্যত এই ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করে শিল্পায়ন ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলোই অনেক মূলত এই কাজগুলো করে থাকে, তবে বাংলাদেশে বিশেষায়িতভাবে বেসিক ব্যাংক এই কাজটি বেশি করে থাকে। ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদেরকে কী করে, তারা পরামর্শ প্রদান করে শিল্পায়ন কীভাবে ত্বরান্বিত করা যায়, আরও বেশি সম্প্রসারিত করা যায়, তার জন্য তারা ক্ষুদ্র কুটির শিল্পগুলোতে তারা পরামর্শের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। তারপরে দীর্ঘমেয়াদেও উদ্যোক্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলে। আমদানি রপ্তানি ব্যাংক, আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমদানি রপ্তানি ব্যাংক বলা হয়। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, প্রত্যয়পত্র বা এলসি সুবিধা, আমদানি তদারকি সহ বিভিন্ন উপদেশমূলক কাজ করে থাকে। তারপরে আমাদের 3 নম্বর কি, ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ বা শ্রেণীকরণ। সংগঠন ভিত্তিক ব্যাংকগুলো হলো এক মালিকানা ব্যাংক, একক উদ্যোগে ও পুঁজিতে এবং একক ব্যক্তি বা মালিক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে এক মালিকানা ব্যাংক বলা হয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি একক উদ্যোগে এবং নিজের অর্থের মাধ্যমে এবং নিজেই ব্যাংক প্রতিষ্ঠা করবে, পরিচালিত করবে এবং নিয়ন্ত্রণ করে, সমস্ত কাজ এক ব্যক্তির দ্বারা হয়, তখন তাকে এক মালিকানা ব্যাংক বলা হয়। অংশীদারি ব্যাংক, অংশীদারি ব্যবসার মতে অংশীদারি আইনের ভিত্তিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে অংশীদারি ব্যাংক কীভাবে, অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদারি ব্যাংক বলে। অংশীদারি ব্যবসার মতোই অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত হবে, পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদারি ব্যাংক বলে। যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, কোম্পানি আইনের আওতায় যে ব্যাংকের মূলধন গঠিত হয় ও পরিচালিত হয় এবং সেই সাথে সাথে নিয়ন্ত্রিত হয় তাকে যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক বলা হয়, জয়েন্ট স্টক কোম্পানি ব্যাংক বলা হয়। সমবায় ব্যাংক, সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলা হয়। সমবায়ের আইন দ্বারাই পরিচালিত হয় এবং তার মাধ্যমে সমবায়ের নীতি অনুসারে অনুসরণ করা হয় এবং তার অনুযায়ী সেটা গঠিত হবে এবং পরিচালিত হবে, সেটাকে সমবায় ব্যাংক বলা হয়। রাষ্ট্রীয় মালিকানা, সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় এবং পরিচালনায় যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে রাষ্ট্রীয় বা সরকারি ব্যাংক বলা হয়। যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো রাষ্ট্রীয় ব্যাংক। তারপরে আসে মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ। 1. সরকারি ব্যাংক, সরকারি উদ্যোগে গঠিত ও সরকারি অর্থে পুঁজি সংগৃহীত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককেই এক কথায় সরকারি ব্যাংক বলা হয়। যেমন অগ্রণী ব্যাংক সরকারি উদ্যোগে গঠিত হয়েছে এবং সরকারি অর্থ যোগান দিয়েছে এবং সরকার পরিচালনা করে এবং নিয়ন্ত্রণের ব্যবস্থাও করে থাকে, এই ধরনের ব্যাংককে বলা হয় অগ্রণী ব্যাংক। বেসরকারি ব্যাংক,
ব্যক্তি মালিকানায়, যৌথ মালিকানায়, বেসরকারি উদ্যোগে গঠিত, ব্যক্তি মালিকানায় অথবা যৌথ মালিকানায় বেসরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককেই এক কথায় বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বলে। যেমন ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক এগুলো। বিশেষায়িত ব্যাংক, গ্রামীণ ব্যাংক এই ধরনের একটি ব্যাংক। গ্রামীণ ব্যাংক এই ধরনের একটি ব্যাংক। গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগণ ব্যাংক সেবা বা ঋণ পেতে পারত না। গতানুগতিক যে ব্যবস্থা ব্যাংকের, অর্থাৎ জামানতের বিপরীতে ঋণ প্রদান করা, যেহেতু প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কী করতো, ব্যাংকিং সেবা তাদের দোরগোড়ায় পৌঁছাইত না, কারণ তারা কোনো কিছু জমা দিতে পারতো না, কোনো বন্ধক রাখতে পারতো না। তো এই সমস্ত সমস্যাকে, এই সমস্তকে বাধাকে দূরীকরণ ব্যবস্থা করেছে বিশেষায়িত ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক এই ধরনের একটি ব্যাংক। গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগণ ব্যাংক সেবা বা ঋণ পেতে পারত না। গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে তাদেরকে ব্যাংক কার্যক্রমের আওতায় নিয়ে আসে। এখন সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মাইক্রো ক্রেডিট ব্যবস্থা চালু রয়েছে, তা বাংলাদেশের ডক্টর ইউনূস উনি এটির উদ্ভাবক ও প্রবর্তক, যা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন মাইক্রো ক্রেডিট ব্যাংক চলছে, কার্যক্রম চলতেছে, এসএমই ব্যাংক চলতেছে, যা ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে। যৌথ মালিকানায় ব্যাংক, সরকারি ও বেসরকারি উভয় খাতযুক্ত মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে যৌথ মালিকানা ব্যাংক বলা হয়। সরকারি মালিকানা এবং বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে যৌথ মালিকানা ব্যাংক বলা হয়। আমাদের দেশে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড একটি যৌথ মালিকানা ব্যাংকের উদাহরণ। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড নামে যে ব্যাংকটি রয়েছে, এটা হলো তার যথাযথ উদাহরণ। স্বশাসিত ব্যাংক, এ ধরনের ব্যাংকের মালিক সরকার। স্বশাসিত ব্যাংকের কি হয়? এই ধরনের ব্যাংকের মালিক সরাসরি সরকার। তবে সরকারি ব্যাংকের সাথে পার্থক্য হলো এটি স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত। এটা কি হবে? স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত। সরকার মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করে থাকেন, কিন্তু সাধারণ কার্যক্রমে কোনো প্রকার হস্তক্ষেপ করেন না। এটা সরকারের কর্তৃক পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, কিন্তু সরকার কি করবে? শুধুমাত্র মুখ্য পদে অর্থাৎ চেয়ারম্যান নিয়োগ করবেন বা এমডি নিয়োগ করবে, বাকি ব্যাংকিং কার্যক্রমে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না। বিদেশি ব্যাংক, এক দেশের ব্যাংক যখন অন্য দেশে এসে ব্যবসা পরিচালনা করে থাকে, ওই দেশের জন্য তারা বিদেশি ব্যাংক হিসেবে আখ্যায়িত হয়। অন্য এক দেশের ব্যাংক যদি আমার দেশে এসে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাহলে ওই দেশের ব্যাংক ওই দেশের জন্য, আমার দেশের জন্য ওইটা বিদেশি ব্যাংক হিসেবে পরিচালিত হয় বা আখ্যায়িত হবে। অর্থাৎ বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে বিদেশি ব্যাংক বলা হয়। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হংকং সাংহাই ব্যাংক অর্থাৎ এইচএসবিসি আর এসসিবি ব্যাংক, এইগুলো হলো বিদেশি ব্যাংক। অঞ্চলভিত্তিক প্রকারভেদ। আঞ্চলিক ব্যাংক, কোনো অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বলে বা রিজিওনাল ব্যাংক। যেমন রাজশাহী অঞ্চলের উন্নয়নের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তাদের যে প্রত্যন্ত অঞ্চলে পানির শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা দেখা দেয়, সেখানকার কৃষি ব্যবস্থা সম্প্রসারণের জন্য সরকার এই বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত করে এবং এটি শুধুমাত্র রাজশাহী বিভাগেই তার কার্যক্রম পরিচালনা করে থাকে। জাতীয় ব্যাংক, একটি দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করলে তাকে জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক বলে। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, এটি শুধুমাত্র দেশের অভ্যন্তরের মধ্যে, দেশের সীমানার মধ্যেই তার কার্যক্রম পরিচালনা করে থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চল বা দেশের বড় বড় অঞ্চলেও যেখানে কৃষি কার্যক্রম সম্প্রসারিত আছে, কৃষি কার্যক্রম জড়িত, অ্যাগ্রোবেসড
কোনো কাজকর্ম চলে সেখানেই এই সমস্ত কৃষি ব্যাংকগুলো তারা সারা দেশব্যাপী তাদের কাজ করে থাকে, যারা দেশের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করে না। আন্তর্জাতিক ব্যাংক একটি দেশের জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে যে ব্যাংকের শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। অর্থাৎ দেশের সীমানার মধ্যে থেকেও কাজ করে এবং দেশের সীমানা উতরিয়ে তারা অন্য কোনো দেশেও দ্বিতীয় কোনো ভূখণ্ডে গিয়েও তার সেই দেশে গিয়ে অন্য দেশে গিয়েও তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সেগুলোকে বলা হয় আন্তর্জাতিক ব্যাংক। যেমন সোনালী ব্যাংক বিভিন্ন দেশেও তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধন ভিত্তিক শ্রেণীকরণ। দেশি ব্যাংক দেশের ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত ও পরিচালিত তাকে দেশি ব্যাংক বলে। দেশে যে অর্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, ব্যাংকিং আইন রয়েছে, দেশের ব্যাংকিং আইনের আওতায় গঠিত হবে এবং পরিচালিত হয় তাকে দেশি ব্যাংক বা ডোমেস্টিক ব্যাংক বলে। বিদেশি ব্যাংক এক দেশে নিবন্ধিত কিন্তু ব্যাংক ব্যবসায় অন্য দেশে পরিচালিত করলে, আমার দেশে নিবন্ধিত হয়েছে এবং অন্য দেশের গিয়েও পরিচালিত হয় তাকে বিদেশি ব্যাংক বা ফরেন ব্যাংক বলে। যেমন আমরা এর আগের শ্রেণীবিভাগের মধ্যে অর্থাৎ মালিকানা ভিত্তিক শ্রেণীকরণের মধ্যেও আমরা পেয়েছি বিদেশি ব্যাংক। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ। শ্রমিক ব্যাংক শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে জীবন ধারণের মান উন্নয়নের জন্য শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তাহলে শ্রমিক ব্যাংকের লক্ষ্য হলো শ্রমিকদেরকে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা, সঞ্চয় উদ্বুদ্ধ করা এবং তাদের জীবন মান যেন উন্নত হয়, সেজন্য এই শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশে স্বতন্ত্রভাবে শ্রমিক ব্যাংক নেই, তবে শিল্প কারখানা এলাকায় শাখা খুলে বাণিজ্যিক ব্যাংকগুলো এ উদ্দেশ্য সাধন করতেছে। মহিলা ব্যাংক মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করার জন্য, তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিতি করার জন্য এবং সর্বোপরি মহিলাদেরও বিশেষভাবে ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংককে বলা হয় মহিলা ব্যাংক বলে। স্কুল ব্যাংক উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে অবশ্য এ ধরনের ব্যাংক 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের এই বাংলাদেশে বা এই ভারত উপমহাদেশে 1960 সালেও একবার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য সঞ্চয় বাক্স বা ব্যাগ সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে থাকে। স্কুল থেকেই সঞ্চয়ে উৎসাহ দেওয়া এ ব্যাংকের উদ্দেশ্য। অর্থাৎ একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন থেকেই সঞ্চয়ে উদ্বুদ্ধ হবে এবং সে তার কর্মজীবনে গিয়ে যেন বেকার না থাকে এবং সে যেন পর্যাপ্ত মূলধনের ব্যবস্থা যদি পরিবার থেকে নাও পায়, ব্যাংক থেকে যদি সহযোগিতা প্রথম দিকে নাও পায়, স্কুল থেকে যদি কোনো শিক্ষার্থী সঞ্চয়ে উদ্বুদ্ধ হয়ে টাকা সঞ্চয় করতে থাকে, তাহলে তার শিক্ষা জীবন শেষ হওয়ার পরে একজন ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হয়ে সে কী করবে, চাকরির পিছনে না ছুটে নিজে কোনো প্রতিষ্ঠান যেন তৈরি করতে পারে, নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সম্প্রসারণ করতে পারে, নতুন কোনো ব্যবসা তৈরি করতে পারে, ব্যবসা করতে পারে। এটাই মূলত স্কুল ব্যাংকিংয়ের মূল কার্যক্রম বা মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে সঞ্চয় উদ্বুদ্ধ করা এবং যারা স্বাধীনচেতা, সৃজনশীল, আত্মবিশ্বাসী, তারা যেন নিজেরা কোনো কিছু তৈরি করতে পারে এবং দেশের উন্নয়নে যেন অগ্রণী ভূমিকা রাখে। এই জন্যই মূলত স্কুল ব্যাংকিং এর মূল কাজ। এই জন্য সরকার ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিংয়ে বেশি উদ্বুদ্ধ করছে, যেন ব্যাংকগুলো স্কুল ব্যাংকিংয়ের কার্যক্রমে শিক্ষার্থীদেরকে বেশি বেশি উদ্বুদ্ধ করে। ভোক্তাদের ব্যাংক ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্যই এই ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। ব্যাংক তার মক্কেলকে একটি কার্ড সরবরাহ করে যার নাম ক্রেডিট কার্ড। এর দ্বারা ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করতে পারে। শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমেই ভোক্তারা বাকিতে পণ্য ক্রয় করতে পারে। আমার কার্ডে টাকা জমা নেই, ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা নেই, আমার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আমার একটা নির্দিষ্ট সীমানা থাকবে,
রেঞ্জ থাকে, এই রেঞ্জের মধ্যে আমি বাকিতেও পণ্য ক্রয় করতে পারবো। তার বিপরীতে অবশ্য আমাকে সুদ প্রদান করতে হয়। ডেবিট কার্ড, মাস্টার কার্ড, এই সমস্ত কার্ড দিয়ে কোনো, যদি টাকা জমা থাকে অ্যাকাউন্টে তাহলেই শুধুমাত্র আমি পণ্য ক্রয় করতে পারবো, না হলে না। তাহলে ক্রেডিট কার্ড কী সুবিধা দেয়? আমার যদি টাকা নাও থাকে তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আমরা বাকিতেও পণ্য ক্রয় করতে পারবো। পরবর্তীতে আমি যখন টাকা জমা দিব তখন সেই টাকাটা ব্যাংক কেটে নেবে, তার অবশ্যই তার জন্য সুদ দিতে হয়। নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ। পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, যে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত হয় তাকে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক বলে। অর্থাৎ ব্যাংকিংয়ের কার্যক্রমটা সর্বোপরি সরকারই নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বলা হয় পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক। আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, যে ব্যাংকের কার্যক্রম আংশিকভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আংশিকভাবে নিজস্ব ব্যাংকের নিজস্ব নীতির অধীনে তাকে আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক বলে। বাজার নিয়ন্ত্রিত ব্যাংক, এ ধরনের ব্যাংকের উপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। এই জাতীয় ব্যাংকের উপরে কি সরকারের বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। বাজার অর্থনীতিতে বা মার্কেট ইকোনমিতে সাধারণত এই ধরনের ব্যাংক গড়ে ওঠে। বাজার অর্থনীতি বলতে 4টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়। বাজার অর্থনীতি বলতে আমরা 4টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হবে। এক, কে উৎপাদন করে, কার জন্য উৎপাদন হবে, কত মূল্যে বিক্রি হবে এবং কি পদ্ধতিতে উৎপাদন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার নিয়ন্ত্রিত ব্যাংকে 4টা প্রশ্নের থেকে এটা সৃষ্টি হবে। কে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, কত মূল্যে বিক্রি হবে এবং কি পদ্ধতিতে উৎপাদন হবে। এই 4টি প্রশ্নের কোনো উত্তর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দিলে সেটা বাজার অর্থনীতিকে ব্যাহত করবে। যদি এটা সরকার নিয়ন্ত্রণ করে দেয়, সরকার বলে দেয়, বা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, বা কেন্দ্রীয় ব্যাংক যদি সরাসরি বলে দেয় তাহলে সেটা কী করবে? বাজার অর্থনীতিকে ব্যাহত করবে। বাজারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক। বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসন প্রয়োগকল্পে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় তাদের ধর্মীয় ব্যাংক বলে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ব্যাংক কার্যক্রম পরিচালিত হয় সেগুলোকে ধর্মীয় ব্যাংক বলে। ইসলামী শরীয়ত অনুযায়ী দেশের প্রায় 90% মুসলিম জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়। 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আমানত গ্রহণ ও ঋণ প্রদানের নিম্নলিখিত পণ্য ও সেবা দেখতে পাওয়া যায়। এগুলো হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে ইসলামী ব্যাংকের পার্থক্যটা কী সেটা কী ধরনের কাজ হয়। মুদারাবা, গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া। আমি একজন ব্যক্তি বা গ্রাহক, আমি ব্যবসা করব, তাহলে আমাকে কী করবে? ব্যাংক সরাসরি মূলধন সরবরাহ করে। মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ে শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। মুদারাবা পদ্ধতিতে ইসলাম ব্যাংকগুলো কী করে? অর্থর যোগান দেয়। আমি অর্থ দিব, কিছু অর্থ ব্যাংকও দিবে এবং সাথে সাথে তারা কী করবে? ব্যবস্থাপনায় অংশ নিয়ে আমাদেরকে সেবা প্রদান করবে। মুশারাকা, ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালনা করা হয়। মুশারাকা কী হয়? সমবন্টনের মাধ্যমে মুনাফা ভাগাভাগি করে ব্যবসা পরিচালনা করা হয়। মুরাবাহা, ঋণ গ্রহীতাকে, আমি যদি ঋণ নেই, ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয়, আমি কোনো কিছু বাড়ি করব, গাড়ি কিনবো বা কোনো ফ্রিজ কিনবো বা কোনো কিছু কিনবো, সেই সময় আমাকে সরাসরি অর্থ না দিয়ে ওই জিনিস সে ক্রয় করে দেবে, এটা বিষয়। ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুরাবাহা সেবা বলা হয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কী করে? আমি বাড়ি করবো তো আমাকে সরাসরি ঋণ প্রদান করে, আমি গাড়ি কিনবো তো আমাকে সরাসরি ঋণ প্রদান করে, আমি ফ্রিজ কিনবো আমি সরাসরি ঋণ প্রদান করে, আমি ফ্ল্যাট কিনবো তো আমাকে সরাসরি অর্থ ঋণ প্রদান করে। কিন্তু ইসলামী ব্যাংকগুলো কী করে? এক্ষেত্রে সরাসরি ঋণ গ্রহীতাকে সরাসরি অর্থ না দিয়ে কী করে? ওই জিনিস ক্রয় করে দেয়। এক্ষেত্রে ব্যাংক কিছু লাভসহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। ইজারা, ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। ব্যাংক কী করে? এই সমস্ত ব্যাংকগুলো ব্যাংকিং
আমার 10 বছর লাগতে পারে, কিন্তু একটা জিনিসের ভ্যালিডিটি 15 বছর 20 বছর তার চেয়েও বেশি হতে পারে। তো ব্যাংক আমাকে সেই পণ্য ক্রয় করে নিজে ক্রয় করবে এবং কিনে আমাকে ব্যবহারের সুযোগ করে দেবে এবং 10 বছর পর সে আবার নিয়ে নিবে। তো এই ব্যবস্থাটাকে বলা হয় ইজারা ব্যবস্থা। ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয় এবং ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে। যদি আমি একটি ফ্রিজ কিনি, আমি ফ্রিজ কেনার সামর্থ্য নাই, কিন্তু আমি 5 বছর ব্যবহার করে আর করব না, আমি নতুন কিছু আবার ব্যবহার করব। তাই ব্যাংক কী করবে, আমাকে একটি ফ্রিজ কিনে দিল, 5 বছর পর সে নিয়ে যাবে আবার, যে 5 বছরের জন্য সে আমার কাছ থেকে একটা নির্দিষ্ট হারে ভাড়া আদায় করে নেবে। আর এর জন্য ঋণ গ্রহীতাকে বা ইজারা গ্রহীতাকে কী করতে হয়, ভাড়া প্রদান করতে হয়। এছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কার্দই হাসান, বাই মুয়াজ্জেল, বাই সালামা সহ অন্যান্য পণ্য বিভিন্ন ব্যাংকে দেখতে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে কর্মরত ইসলামী ব্যাংকসমূহ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। তো এই সাত প্রকার ব্যাংক বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। আশা করি তোমরা আজকের পাঠ মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের পাঠ্য বই অনুশীলনের মাধ্যমে এই অধ্যায়ের অংশ ভালোভাবে আত্মস্থ করবে এবং বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।